আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও প্রেজেন্টেশনটিতে। মূলত হচ্ছে আমরা রসায়নের প্রথম বর্ষ রসায়নের ফিজিক্যাল কেমিস্ট্রির একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আগের ভিডিওটিতে যেটি আলোচনা করা হয়েছিল এটি এই চ্যাপ্টারের প্রথম ভিডিও। এটি হচ্ছে রসায়নের শক্তি বিজ্ঞান, এনার্জেটিক্স ইন কেমিস্ট্রি, অধ্যায় নম্বর 5। এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো পড়তে হবে সেই কোশ্চেনগুলো আমরা ধারাবাহিকভাবে উল্লেখ করব এবং হচ্ছে যে এই কোশ্চেনগুলোর প্রয়োজনীয় যে নোটটা কীভাবে বা অ্যান্সারটা, কোশ্চেনের অ্যান্সারটা কীভাবে লেখা যাবে সেটি আমরা আলোচনা করব এবং এই চ্যাপ্টারের জন্য প্রয়োজনীয় যে হ্যান্ড নোট সেটি রয়েছে। যদি কারো প্রয়োজন হয় তাহলে হ্যান্ড নোটটি চেয়ে নিতে হবে। এটা আমরা স্ক্যান করে দিতে পারি অথবা কারো যদি হার্ড কপি লাগে তাহলে হার্ড কপি আমরা সেন্ড করে দিতে পারি। আমরা ফটোকপি করে দেবো, সেই জন্য ফটোকপির যে চার্জটুকু এবং কুরিয়ারের যে চার্জটুকু সেগুলো প্রদান করে দিতে হবে, তাহলে আমরা এটা সেন্ড করে দেবো। আমাদের টেকনিক্যাল টিমের সাথে যোগাযোগ করলেই হবে, টেকনিক্যাল টিম এটা সেন্ড করে দেবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে হচ্ছে যে এই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আজকে আমরা এই এনার্জেটিক্স ইন কেমিস্ট্রির প্রথম লেকচারে যে অংশটুকু কভার করবো সেটুকু আমরা প্রথমে দেখে আসি। আমরা এটি হচ্ছে ফার্স্ট ইয়ার ফিজিক্যাল কেমিস্ট্রি, লেকচার নাম্বার 1, চ্যাপ্টার 5, এনার্জেটিক্স ইন কেমিস্ট্রি, রসায়নের শক্তি বিজ্ঞান বাংলা যদি বলি। যে প্রশ্নগুলো পড়তে হবে এটা লেকচার টু লেকচার প্রদান করা হচ্ছে এবং কোশ্চেনগুলো যেগুলো পড়তে হবে সেগুলো লেকচার টু লেকচার প্রদান করা হচ্ছে এবং অধ্যায় শেষে পুরো প্রশ্নপত্র পেয়ে যাবেন। আজকে আমরা যে বিষয়গুলো পড়বো, যে অংশটুকু পড়বো সেটি হচ্ছে যে অভ্যন্তরীণ শক্তি বলতে আমরা কি বুঝি এবং হচ্ছে এনথালপি কী। অভ্যন্তরীণ শক্তি বলতে আমরা কি বুঝি এবং হচ্ছে যে এনথালপি কী, এই জিনিসটা আমরা তাহলে একে একে শুরু করি। অভ্যন্তরীণ শক্তি বলতে হচ্ছে একটি সিস্টেমের সম্ভাব্য সকল প্রকার শক্তির সমষ্টিকে উক্ত সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বলে। এখন হচ্ছে যে আমরা সিস্টেম বলতে কী বুঝি। সিস্টেম হচ্ছে যে অ্যানি পার্ট অফ দ্য ইউনিভার্স, বিশ্বের যে কোনো মহাবিশ্বের যে কোনো একটা অংশই হচ্ছে একটা সিস্টেম। সেই সিস্টেমের ভিতরে যে এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টগুলোর টোটাল শক্তিকেই আমরা অভ্যন্তরীণ শক্তি বলি এবং এটাকে বড় হাতের ই দ্বারা প্রকাশ করা হয়, মানে ক্যাপিটাল ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মনে থাকবে যে অভ্যন্তরীণ শক্তি বলতে আমরা কী বুঝি। এটা নোটও করে নেওয়া যেতে পারে, এই অডিওর সাথে আপনারা নোটও করে ফেলতে পারেন। অভ্যন্তরীণ শক্তির ডেফিনেশনটা এইটুকুই। এরপরে আসছে এনথালপি কি। ঘরের এনথালপি বেশি না বাইরের এনথালপি বেশি? চাপ ও আয়তনের গুণফলের সাথে অভ্যন্তরীণ শক্তি যোগ করলে যে রাশি পাওয়া যায়। অর্থাৎ আমরা সরাসরি এভাবে বলতে পারি কোনো একটা সিস্টেমের ভিতরে যে মলিকুলগুলো রয়েছে বা অণুগুলো রয়েছে তার যে চাপ, টোটাল যে প্রেশার এবং টোটাল যে আয়তন, এই টোটাল প্রেশার এবং আয়তনের গুণফলের সাথে যদি অভ্যন্তরীণ শক্তি ইকে যোগ করা হয় তাহলে আমরা যে রাশিটা পাই সেই রাশিটাকে আমরা বলছি এনথালপি বা ধৃত তাপ বলে। এনথালপির বাংলা হচ্ছে ধৃত তাপ। তাহলে এনথালপি ইকুয়াল টু কি? এনথালপি ইকুয়াল টু হচ্ছে পি প্লাস ভি প্লাস হচ্ছে ই। কোনো একটা সিস্টেমের পি প্লাস ভি প্লাস ই ইকুয়াল টু হচ্ছে এনথালপি। বুঝে গেল? এই কোশ্চেনটা আপনারা এইভাবে নোট করে নিতে পারেন। আচ্ছা, ঘরের এনথালপি বেশি না বাইরের এনথালপি বেশি? অবশ্যই বাইরের এনথালপি বেশি। এনথালপির মান বেশি হয় কখন? অভ্যন্তরীণ শক্তি। আপনারা ইকুয়েশনটা কিছুক্ষণ আগে দেখলেন যে কোনো একটা সিস্টেমের এনথালপি হচ্ছে পি প্লাস ভি, প্রেশার প্লাস ভলিউম প্লাস হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। তো অভ্যন্তরীণ শক্তি তো হচ্ছে যে আমরা যদি প্রতি একক বর্গ সেন্টিমিটার বা কিউবিক সেন্টিমিটারের আয়তন চিন্তা করি, ওর ভিতরে যে মলিকুল রয়েছে সেই মলিকুলগুলোর মুভমেন্টের উপরও তো অভ্যন্তরীণ শক্তিটা ডিপেন্ড করে। তো আমরা জানি যে ঘরের ভিতরে যে মলিকুলগুলো রয়েছে, যে পার্টিকেলগুলো রয়েছে, সেই পার্টিকেলগুলোর যে মুভমেন্ট থাকে সেটি কিন্তু ঘরের বাইরে গেলে মুভমেন্টটা বেড়ে যায়। তো যখন মুভমেন্ট বেড়ে যায় তখন কি এনথালপির মান বেশি হয়ে যাবে না? কারণ পি ইকুয়াল টু ভি, এনথালপি ই ইকুয়াল টু এনথালপি এন দিয়ে নোট করেন যদি ডিএন, এনথালপি ইকুয়াল টু হচ্ছে পি প্লাস ভি প্লাস ই, অভ্যন্তরীণ এনার্জি। তো অভ্যন্তরীণ এনার্জি তো ঘরের বাইরে গেলে বেশি হয়ে যাচ্ছে, মানে অণুগুলোর মুভমেন্ট বেশি হচ্ছে, এনার্জি বেশি হচ্ছে। তাহলে যেহেতু ই এর মান বেড়ে যাচ্ছে সেহেতু হচ্ছে আপনার একই পরিমাণ আয়তনের চিন্তা করলে বা একই পরিমাণ প্রেশার যদি আমরা বাইরেও কন্ট্রোলও করি তারপরেও কিন্তু ইয়ের মানটা বেড়ে যাচ্ছে। তো ইয়ের মানটা বেশি বেড়ে যাওয়ার কারণে তখন হচ্ছে কি যে ঘরের বাইরে গেলে এনথালপির পরিমাণটা বেড়ে যাবে। তাহলে আশা করছি এটা বুঝতে পারছেন। আপনারা এটাকে সংজ্ঞাটাকে এভাবে ব্যাখ্যা করে লিখে নেবেন এবং হচ্ছে সাথে ইকুয়েশনটাও লিখে নেবেন। দ্রবণ তাপ কাকে বলে? দ্রবণ তাপ, 1 মোল দ্রব্য যথেষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করতে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় তাকে ওই দ্রবণের দ্রবণ তাপ বলে। অর্থাৎ যখন আমরা কোনো একটা দ্রাবকে দ্রবীভূত করতে যাচ্ছি তখন এক ধরনের কী হয়? চেঞ্জ হয়। কিসের চেঞ্জ হয়? এনার্জি চেঞ্জ হয়। এই এনার্জি ট্রান্সমিশন হয়।
এই এনার্জিটা ট্রান্সমিশন হচ্ছে, এই এনার্জি ট্রান্সমিশন হওয়ার যে পরিবর্তনটা হচ্ছে এইটাকেই বলছি দ্রবণ তাপ। আচ্ছা, এটাতে নতুন করে আর কিছু অ্যাড করার দরকার নাই, আপনারা এইভাবে যেটুকু বললাম এটুকু লিখে নিলে হবে। আমি এটাকে রিপিট করছি আরেকবার, নোট কীভাবে করে নেবেন এটা। দ্রবণ তাপ কাকে বলে? এক মোল দ্রব্য যথেষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করলে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় তাকে ওই দ্রবণের দ্রবণ তাপ বলে। এই দ্রবণ তাপ এক একটা দ্রবণে এক এক রকম হয়। আচ্ছা, আর তাপ উৎপাদী বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপাদিত হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়াকশন বলে। আর যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে তাপহারী বিক্রিয়া বা এন্ডোথার্মিক রিয়াকশন বলে। এটা মনে রাখতে হবে, এক্সোথার্মিক রিয়াকশন এবং এক্সোথার্মিক রিয়াকশন কাকে বলে সেটা। আচ্ছা, বর্ন হার্বার্ট চক্র কি ব্যাখ্যা করো, অথবা বর্ন হার্বার্ট চক্রের টিকা লিখো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি একটু বলে নিই যে এই বন্ধন এনথালপি কি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা নোট নিয়ে নেন। গ্যাসীয় বা বায়বীয় অবস্থায় কোনো পদার্থের এক মোল পরিমাণ বিদ্যমান কোনো নির্দিষ্ট বন্ধনকে মুক্ত পরমাণু বা মূলকে পরিণত করতে। মোট কথা হচ্ছে কোনো একটা জিনিস, কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা পরমাণু বন্ধনযুক্ত অবস্থা আছে, তাকে যদি আমরা মুক্ত করতে চাই তাহলে মুক্ত করতে যে পরিমাণ গড় শক্তির প্রয়োজন হয় তাকে ওই পদার্থের বন্ধন শক্তি বা বন্ধন এনথালপি বলে। বন্ধন শক্তি বা বন্ধন এনথালপি হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট এক মোল পরিমাণ কোনো নির্দিষ্ট বন্ধনকে মুক্ত করতে, মুক্ত পরমাণু বা মূলকে পরিণত করতে। মানে ধরেন এক মোল কোনো একটা পদার্থের এক মোল নিয়েছেন, আপনি এক মোল পরিমাণ নিয়েছেন, সেই এক মোল পরিমাণ যে বন্ধন রয়েছে এক মোল পরিমাণে, সেই বন্ধনকে যদি আমরা ডিসোসিয়েট করি অর্থাৎ ভেঙে ফেলতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেটি হচ্ছে বন্ধন এনথালপি বা বন্ধন শক্তি। বন্ধন এনথালপি আর বন্ধন শক্তি আর যদি একদম সোজা ভাষায় বুঝি তাহলে হচ্ছে একটা বন্ডকে আপনি ভেঙে ফেলে দুটো পরমাণু বা মূলককে কী করবেন, আলাদা করতে যে পরিমাণ শক্তি লাগবে সেটাই বন্ধন এনথালপি। তাহলে এইভাবে করে আপনারা এইটা নোটটা করে নেবেন। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে এই চ্যাপ্টারে আমরা এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ব্রড কোশ্চেনের মধ্যে থাকবে। আমরা কিছু শর্ট কোশ্চেন দেখলাম এই আজকের আলোচনায়, এবারে আমরা একটা ব্রড কোশ্চেন দেখব, সেটি হচ্ছে বর্ন হার্বার্ট চক্র কি ব্যাখ্যা করো, অথবা বর্ন হার্বার্ট চক্রের টিকা লিখো। কোশ্চেনটা দুইভাবেই হতে পারে, ব্যাখ্যা করো হিসেবে আসতে পারে, টিকা লিখো ফর্মেও আসতে পারে। আবার এই কোশ্চেনটা এভাবে আসতে পারে যে বর্ন হেবার সূত্রের সাহায্যে সংগঠন তাপ নির্ণয় প্রণালী ব্যাখ্যা করো। তাহলে এইটা এই দুইভাবেই কোশ্চেনটা আসতে পারে। আমরা এই দুইভাবেই প্রিপারেশনটা নিব, যে এই যেভাবে কোশ্চেনটা আসুক যেন আমরা এটার উত্তরটা দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখন এই কোশ্চেনটা বোঝার চেষ্টা করব। এই কোশ্চেনটা বোঝার আগে আমরা একটু এখানে কিন্তু নোট করে দেওয়া আছে, আপনাদের নোটটা দেখানো আছে। আমার ধারণা যে নোটটা আপনাদের হেল্প হবে। এখানে ডিসিশনটা ব্যাখ্যা করা আছে। আমরা প্রথমে এটিকে বুঝবো, তারপরে আমরা নোটটা কীভাবে করব সেটি আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে যে এটা হলো সোডিয়াম ক্লোরাইড, এটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আর এটি হচ্ছে ডেল্টা HF, মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের বন্ধন এনথালপি, গঠন এনথালপি, অর্থাৎ ফরমেশন এনথালপি অফ সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড গঠিত হতে যে তাপের যে ট্রান্সমিশনটা হয় সেটা। তাহলে আমরা সোডিয়াম পরমাণুকে গ্যাসীয় অবস্থা নিলাম এবং এক মোল ক্লোরিনকে আমরা গ্যাসীয় অবস্থা নিলে পরে দেখা যাচ্ছে যে এখানে এরপরে দেখেন অ্যারোজিনে দেখানো আছে সোডিয়াম, আর এক মোল সোডিয়াম হয়ে গেল একটা পরমাণু, এক মোল আবার একটা পরমাণু, এবং ক্লোরিনটা একটা পরমাণু ক্লোরিনে চেঞ্জ হচ্ছে। তাহলে এটা যে ডেল্টা অ্যাটম, এখানে হচ্ছে যে ডেল্টা H, তারপরে দেখেন অ্যাটম লেখা আছে এখানে সোডিয়াম, তার মানে সোডিয়ামের পরমাণু ফরমেশনের জন্য যে এনার্জি রিলিজ সেটা। এখানে যদি দেখি আমরা তাহলে ডেল্টা H এবং এখানে ফার্স্ট IENA মানে হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল, হ্যাঁ, বা আয়নাইজেশন এনার্জি। যেটা সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। আচ্ছা, আমরা এই পার্টটুকুর আমরা পরের একটা ভিডিওতে, মানে এই চ্যাপ্টারেরই লেকচার 1-এরই পার্ট 2 ভিডিওতে আমরা আলোচনা করছি, কারণ এখানে আমাদের ভিডিওটা দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে।